তার আয়টা হ্রাস পেয়েছে বলা চলে। কোনো দ্রব্যের দাম যদি হ্রাস পায় তাহলে আগে যদি সে 4 টাকায় কিনতো এখন সে 3 টাকায় কিনতে পারতেছে, তাহলে কি ক্রেতার আয়টা বাড়ছে। আবার দাম বৃদ্ধির ফলে ক্রেতার আয় হ্রাস পেয়েছে। কোনো দ্রব্য আগে 4 টাকায় কিনতে পারতো এখন 5 টাকায় কিনতেছে, তাহলে ওর আয় হ্রাস পেয়েছে। এদিকে দামের আয় প্রভাব বলে, এটিকে কি বলা হয়? দামের আয় প্রভাব বলা হয়। মনে করি এক ব্যক্তির মাসিক আয়, দেখো কোন এক ব্যক্তির মাসিক আয় হচ্ছে 10,000 টাকা। আমরা মনে করি কি কোনো এক ব্যক্তির মাসিক আয় হচ্ছে 10,000 টাকা। সে 1,000 টাকা দিয়ে প্রতি মাসে 40 কেজি চাল ক্রয় করে। উনি 1,000 টাকা দিয়ে মাসিক আয় হচ্ছে 10,000 টাকা। প্রতি মাসে সে 10,000 টাকার মধ্যে 1,000 টাকা দিয়ে সে প্রতি মাসে 40 কেজি চাল ক্রয় করে। ক্রেতার মাসিক আয় বৃদ্ধি পেয়ে 12,000 টাকা হওয়ায়, ক্রেতার মাসিক আয়টা বৃদ্ধি পেয়ে 12,000 টাকা হওয়ায় অতিরিক্ত আয়ের কিছু চাল বেশি ক্রয় করলে চালের চাহিদা বৃদ্ধি পায়। দেখো সে কি করেছে, চালের চাহিদাও হ্রাস পেতে থাকে। চাহিদা বৃদ্ধির প্রবণতা রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করলে, চাহিদা বৃদ্ধির প্রবণতাটা রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করলে কি হয়, তার ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। চাহিদা বৃদ্ধির প্রবণতার ফলে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। তারপর হচ্ছে আমাদের পরিবর্তক প্রভাব। পরিবর্তক প্রভাবটা দেখো, পরিপূরক ও পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রেও এমনটি ঘটে থাকে। অর্থাৎ চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হওয়ার ক্ষেত্রে পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের ক্ষেত্রেও আমাদের এই ঘটনাটা ঘটে থাকে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের পরিবর্তক দ্রব্য কি, পরিপূরক দ্রব্য কি, এগুলি সব ডিটেইলসে বলে দিব। যেমন কালি ও কলম পরস্পর পরিপূরক দ্রব্য। কালি ও কলম পরিপূরক কি, একটা ছাড়া আরেকটা চলে না। কলম ছাড়া যেমন কালি ছাড়া কলম হবে না, আবার কলম ছাড়াও কালির কোনো ভ্যালু নেই। এরকম কালি ও কলম দুটি পরিপূরক দ্রব্য। এবং চিনি ও গুড় পরিবর্তক দ্রব্য। চিনি ও গুড় হচ্ছে কি আবার পরিবর্তক দ্রব্য। যেমন চিনির বদলে আমরা গুড় খেতে পারি, আবার গুড় না পেলে চিনি